আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। জেট ফুয়েল ঝুঁকিতে এশিয়া, বাড়তে পারে বিমান ভাড়া। স্ত্রী ডায়পার পাল্টাতে বললে স্ত্রীকেই বদলে ফেলুন। স্বৈরতন্ত্রের অংশ হতে চাই না, মার্কিন নাগরিকত্ব ছাড়ার হিড়িক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। জেট ফুয়েল ঝুঁকিতে এশিয়া, বাড়তে পারে বিমান ভাড়া। হরমোজ প্রণালী বন্ধ থাকার প্রভাবে চলমান জেট ফুয়েলের সংকট দ্রুতই প্রকট হতে পারে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ সতর্ক করে জানিয়েছে, এই ধাক্কা সবার প্রথমে পড়বে এশিয়ায়, এরপর ইউরোপ ও আফ্রিকায় পড়বে। সংস্থাটির প্রধান উইলি ওয়ালশ বলেছেন, উত্তর গোলার্ধের গ্রীষ্মকালীন ব্যস্ত মৌসুমে জেট ফুয়েলের সম্ভাব্য ঘাটতি নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে তার মতে এই পরিস্থিতি করোনা ভাইরাসের সময়ের গুরুতর নয়, কারণ ও জাহাজ ভ্রমণের চাহিদা এখনও শক্তিশালী রয়েছে। ওয়ালশের মতে জ্বালানির বাড়তি ব্যয় এয়ারলাইনগুলো নিজেদের ওপর নিতে পারবে না, ফলে এই অতিরিক্ত খরচ যাত্রীদের ওপর চাপিয়ে দেওয়া হবে, যার কারণে বিমান ভাড়া বাড়তে পারে। তিনি সতর্ক করেন, এশিয়া ও ইউরোপে জ্বালানি রেশনিং চালু হলে কিছু ফ্লাইট বাতিলের ঝুঁকিও তৈরি হতে পারে। এতে বৈশ্বিক বিমান চলাচলে চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম সামনে রেখে জেট ফুয়েল সরবরাহের সংকট গভীর হলে আন্তর্জাতিক বিমান শিল্প নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে দ্রুত হরমোজ প্রণালী খুলে গেলে অথবা সরবরাহ বাড়লে এই সংকট কেটে যাবে, তাতেও বেশ অনেক সময় লাগতে পারে ধারণা। পিতৃতন্ত্রকে ব্যঙ্গ করে লেবাননে জনপ্রিয় শো স্ত্রী ডায়াপার পাল্টাতে বললে স্ত্রীকেই বদলে ফেলুন। বৈরুতের জেমাইজে এলাকার একটি ভাড়া বাড়ি এখন সিনেমার সেট। সেখানে জ্বলছে উজ্জ্বল স্টুডিও লাইট। এর মাঝখানে বসে আছেন মারিয়া এলিয়ান, তবে তাকে চেনা দেয়। পরনে স্যুট, মাথায় ব্যাকব্রাশ করা চুল আর মুখে কৃত্রিম দাড়ি। আরবি ভাষায় নারীবাদী ব্যঙ্গাত্মক সিরিজ স্মাতুহা মিন্নি, আমার কাছে যা শুনেছেন, তৃতীয় সিজনে শুটিং চলছে। একজন উগ্রপুরুষতাম পডকাস্টারে নকল করে মারিয়া বলে উঠলেন, আপনার স্ত্রী যদি বাচ্চার ডায়াপার পাল্টাতে বলে, তবে ডায়াপার নয়, স্ত্রীকেই বদলে ফেলুন। এর ঘণ্টাখানেক পরেই তিনি আবার পোশাক বদলে হাতে চিৎকার করে উঠলেন, মা, খিদে পেয়েছে, একটা স্যান্ডউইচ বানিয়ে দাও না। মধ্যপ্রাচ্যে বর্তমানে পুরুষতান্ত্রিক যে বয়ান শক্তিশালী হচ্ছে, এই সিরিজটি মূলত সেটিরই একটি প্যারোডি বা ব্যঙ্গ। শোটির প্রতিষ্ঠাতা, লেখক ও পরিচালক আমান্দা আবু আবদুল্লাহ বলেন, পিতৃতান্ত্রিক মনোভাব সবসময়ই ছিল, কিন্তু এখন আমরা এর একটি নতুন ও উগ্র রূপ দেখতে পাচ্ছি। নারীদের স্বাধীনতা ও তাদের সরব হওয়ার বিরুদ্ধে এক ধরনের পাল্টা প্রতিক্রিয়া কাজ করছে। আমান্দা জানান, এ উগ্র মতাদর্শের মূলে রয়েছে তথাকথিত রেড পিল তত্ত্ব। অ্যান্ড্রু টেটের মতো ব্যক্তিদের প্রভাবে মধ্যপ্রাচ্যে এ ধারণা ছড়িয়ে পড়ছে, যেখানে পুরুষদের শেখানো হচ্ছে যে তারা নারীবাদী ব্যবস্থার শিকার এবং আধিপত্য বিস্তারের মাধ্যমেই তাদের ক্ষমতা পুনরুদ্ধার করতে হবে। এমনকি কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পরামর্শ দিচ্ছেন যে স্ত্রীকে ঘরের কাজে সাহায্য না করে দ্বিতীয় বিয়ে করা উচিত, যাতে দুই স্ত্রী মিলে ঘরের কাজ করতে পারেন। আমান্দা আরও বলেন, আমরা এ নারীবিদ্বেষী সংস্কৃতিকে নিয়ে বিদ্রূপ করতে চেয়েছি। যেসব পডকাস্টার নারীদের দেরি করে বিয়ে করা বা কম সন্তান নেওয়া নিয়ে সমালোচনা করেন, তাদের আচরণই যে নারীদের সংসার বিমুখ হওয়ার প্রধান কারণ, সেটিই আমরা তুলে ধরেছি। 2020 সালে খাতেরা নামক মিডিয়া হাউসের অধীনে এ সিরিজের যাত্রা শুরু। এর পেছনে কাজ করছে ওমানিটি নামের একটি এনজিও। ইউটিউবকে প্ল্যাটফর্ম হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে আমান্দা বলেন, এখানে বিস্তারিতভাবে গল্প বলার সুযোগ থাকে। ইউটিউবে প্রতিটি পর্ব গড়ে 2.5 থেকে 3 লাখ বার দেখা হয়। মজার বিষয় হল, এই শোটির প্রায় 25% দর্শকই পুরুষ। জার্মানিতে নিবন্ধিত এ প্রোডাকশন হাউসের মাধ্যমে তারা স্থানীয় সেন্সরশিপ এড়িয়ে কাজ করছেন। আমান্দা মনে করেন, সরাসরি উপদেশ দেওয়ার চেয়ে হাস্যরসের মাধ্যমে সমালোচনা করা বেশি কার্যকর। তিনি বলেন, একবার যখন আমরা কাউকে হাসাতে পারি, তখন তার রক্ষণশীল মানসিকতার দেয়াল ভেঙে যায় এবং নতুন ধারণা গ্রহণ করা সহজ হয়। সম্প্রতি ইরান ইসরায়েল উত্তেজনার প্রভাব লেবাননে পড়ায় শুটিং কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তবুও গত 22 এপ্রিল তারা তৃতীয় সিজনের পর্বগুলো মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। এবারের সিজনে মা ও মেয়ের সম্পর্কের জটিলতা এবং কিভাবে মায়েরা অনেক সময় সুরক্ষার নামে নিজের মেয়ের ওপর পিতৃতন্ত্রের নিয়ম চাপিয়ে দেন, তা নিয়ে আলোচনা করা হয়েছে। আমান্দার মতে তাদের চূড়ান্ত লক্ষ্য হল নীতিগত পরিবর্তন আনা, তবে তার আগে সুস্থ আলোচনার পরিবেশ তৈরি করা জরুরি। বার্তা সংস্থা এএফপির বরাদ্দ দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। স্বৈরতন্ত্রের অংশ হতে চাই না, মার্কিন নাগরিকত্ব ছাড়ার হিড়িক যুক্তরাষ্ট্রের।
সম্পর্ক ছিন্ন করতে সময় লাগে 1 বছরেরও বেশি, আর খরচ হয় হাজার হাজার ডলার। তবুও পল, অ্যালা বা মার্গোর মতো হাজারো মার্কিন নাগরিক মনে করছেন নাগরিকত্ব ত্যাগ করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। মার্গো যখন তার মার্কিন নাগরিকত্ব ত্যাগের সিদ্ধান্ত নেন, তখন তিনি 30 বছর ধরে লন্ডনে বসবাস করছেন। কিন্তু লন্ডনের মার্কিন কনসুলেটে নাগরিকত্ব ছাড়ার জন্য অপেক্ষমান তালিকায় থাকতে হয় 14 মাসেরও বেশি। সিডনি বা কানাডার বড় শহরগুলোতেও চিত্রটা একই। এমনকি ইউরোপের অনেক শহরেই এই প্রক্রিয়ার জন্য অন্তত 6 মাস অপেক্ষা করতে হচ্ছে। বাধ্য হয়ে মার্জো বেলজিয়ামের ঘেন্ট শহরের কনসুলেটে যান। সেখানে গিয়ে তিনি শপথ নিয়ে জানান যে তিনি স্বেচ্ছায় এবং কারো দ্বারা প্ররোচিত না হয়েই নাগরিকত্ব ছাড়ছেন। গত 1 দশকে মার্গোর মতো হাজার হাজার আমেরিকান তাদের পাসপোর্ট ফেরত দিচ্ছেন। 2000-এর দশকে এ সংখ্যা বছরে মাত্র কয়েকশো থাকলেও 2014 সালের পর থেকে তা হাজারে পৌঁছেছে। 2024 সালে এ সংখ্যা রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ নাগরিকত্ব ত্যাগের সরকারি ফি $2350 থেকে কমিয়ে $450 নামিয়ে আনা হয়েছে। কিন্তু কেন এ বিমুখতা? বিবেশে মার্কিনীদের অহংকারী বা ব্যতিক্রমী ভাবমূর্তি নিয়ে কৌতুক দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভাজন এবং পররাষ্ট্রনীতি এক নতুন মাত্রা যোগ করেছে। 73 বছর বয়সী মেরি 1987 সালে কানাডায় পাড়ি জমিয়েছিলেন। তিনি বলেন, 2016 সালের নির্বাচনের রাতটি ছিল আমার জন্য বড় ধাক্কা। যখন দেখলাম ডোনাল্ড ট্রাম্প জিতে যাচ্ছেন, তখনই আমার মোহভঙ্গ হল। ফিনল্যান্ড প্রবাসী 55 বছর বয়সী পল বলেন, 51তম জন্মদিনে নিজেকে দেওয়া আমার উপহার ছিল আঙ্কেল স্যামের যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বিচ্ছেদ। তিনি জানান, সুপ্রিম কোর্টে অ্যামি কোনি ব্যারেটকে নিয়োগ দেওয়ার সময় ট্রাম্পের চেহারায় যে অহংকারী হাসি তিনি দেখেছিলেন, তা দেখেই তিনি নাগরিকত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। নরওয়ে প্রবাসী 36 বছর বয়সী জোসেফ সরাসরি বললেন, আমি কোনো স্বৈরতান্ত্রিক দেশের নাগরিক হয়ে থাকতে চাই না। সামনের নির্বাচনে এ সরকার গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে নাগরিকত্ব ত্যাগের এ পথ মোটেও মসৃণ নয়। বিশ্বের বড় বড় দেশগুলোর মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রই তার নাগরিকদের আয়ের ওপর নাগরিকত্ব ভিত্তিক কর আরোপ করে, তারা বিশ্বের যেখানেই থাকুক না কেন। এই কর জটিলতা এবং আইনি লড়াইয়ের কারণে অনেককে $7,000 থেকে $10,000 পর্যন্ত খরচ করতে হয়। এছাড়া যারা নাগরিকত্ব ছাড়েন, তাদের নাম প্রতি 3 মাস অন্তর সরকারিভাবে অনলাইনে প্রকাশ করা হয়। একে অনেকে নেম অ্যান্ড শেম বা জনসম্মুখে লজ্জিত করার কৌশল হিসেবে দেখেন। আগামী ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া একটি নতুন আইন নিয়েও আতঙ্ক কাজ করছে। এই আইনে 18 থেকে 25 বছর বয়সীদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের ড্রাফটের জন্য নিবন্ধন প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা হয়েছে। অনেক প্রবাসী বাবা মা তাদের সন্তানদের নিয়ে শঙ্কিত যে তাদের সন্তানদের হয়তো অনিচ্ছা সত্ত্বেও কোনো যুদ্ধে পাঠিয়ে দেওয়া হবে। পরিচয় গোপন রাখার শর্তে অনেকে জানিয়েছেন নাগরিকত্ব ছাড়ার পর তারা এক ধরনের স্বস্তি অনুভব করছেন। অ্যামস্টারডাম প্রবাসী 57 বছর বয়সী মাইকেল বলেন, আমার হয়তো আক্ষেপ থাকবে যে আমি এমন একটি দেশে বড় হতে চেয়েছিলাম যাকে আমি বিশ্বাস করতে পারি। আমেরিকার অনেক কিছুই আমি মিস করব, কিন্তু আর কোনোদিন সেখানে না ফিরলেও আমার কোনো আফসোস থাকবে না।